আমার সুইজারল্যান্ডের ভ্রমণ, সঙ্গে ইউরোপের কিছু দেশ। অজানাকে জানা আর অচেনাকে চেনার শখ আমার সেই ছোটবেলা থেকে। স্কুল জীবন দুবরাজপুরে কাটিয়ে কলকাতায় চলে আসা, এরপর অনেক ঘাত প্রতিঘাতের পরে পরবর্তীকালে রেলওয়ে চাকরি সেই শখকে নেশায় পরিণত করেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে গুজরাট ঘুরে ফেলেছি। আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া, আন্দামান দ্বীপপুঞ্জও ঘোরা হয়েছে। এবার সুইজারল্যান্ড যেতে হবে, কিন্তু কোথায় যাব, কিভাবে যাব, আর কোথায় খরচই বা কত? জানতে পারলাম এসওটিসির দারুণ একটা প্যাকেজ এনেছে, 9 দিনে পকেট ফ্রেন্ডলি বাজেটে ইউরোপ ভ্রমণ। দেখাবে জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স। তো এসওটিসির সাথে যোগাযোগ করে অফারটা নিয়েই নিলাম। 5-10-2022 তারিখে ভোর 4:10 ফ্লাইটে চড়ে কলকাতা থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালাম। বিকেল 5টার সময় ফ্রাঙ্কফুর্টগামী প্লেনে 9 ঘন্টা 25 মিনিট সফর করে 6 তারিখে পৌঁছালাম জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ইউরোপের মাটিতে আমার প্রথম পদার্পণ। সমস্ত গাড়ি এখানে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে। জার্মানির একমাত্র ওয়ার্কিং ব্রিজ এজিনার স্টেক আয়রন ব্রিজের ওপর থেকে হেঁটে সুদৃশ্য চার্চে ঘেরা ব্যস্ত ফ্রাঙ্কফুর্ট শহরটিকে দেখলাম। ব্রিজের রেলিংয়ে হাজার হাজার লাভ লক ঝোলানো। ফ্রাঙ্কফুর্ট থেকে বাসে করে গেলাম জার্মানির রূপকথা শহর হিসাবে পরিচিত রোটেনবার্গে। মধ্যযুগীয় ঐতিহাসিক প্রাচীন শহরটি সুসংরক্ষিত। ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের হাতছানিতে এটি জার্মানির অন্যতম ট্যুরিস্ট স্পট। সিটি ট্যুর করে হোটেলে ফিরে এলাম। হোটেল থেকে বাসে করে গেলাম দক্ষিণ পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কুকু ক্লক দেখতে। কুকু ক্লক জার্মানির ইঞ্জিনিয়ারিং ও ক্রাফটসম্যানশিপের এক আদর্শ উদাহরণ। জার্মানির কালচারাল আইকন হিসাবে এটি পরিচিত। কুকু ক্লকটি ফার্ম হাউসের আকারে নিপুণ শৈলীতে বানানো। কুকু ক্লকের কুহুতানে আমোদিত হয়ে সুইজারল্যান্ডের বর্ডার পেরিয়ে বাসে করে চললাম 15,000 বছরের পুরনো ইউরোপের সর্ববৃহৎ ঝর্ণা রাইনে ফলস দেখতে। সুবিশাল সফেইন জলরাশি 23 মিটার উচ্চতা থেকে 150 মিটার প্রশস্ত অঞ্চল জুড়ে প্রবল গর্জন করতে করতে সজোরে নিচের দিকে নেমে আসছে। সিটি ট্যুর করে সুইজারল্যান্ডের হোটেলে ফিরে এলাম। সুইজারল্যান্ড, দ্য ল্যান্ড অফ মাউন্টেন্স, চকলেট অ্যান্ড ফাইন ওয়াচেস অ্যান্ড ড্রিম ডেস্টিনি। 7-10-2022 তারিখে বাসে করে জাংফ্রোজের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার দুধারে সবুজ ঘাসের গালিচা ঢাকা প্রান্তর, মাঝে মাঝেই হলুদ সবুজ ঘাসের সারি, তারই ফাঁকে দৃশ্যমান ছোট ছোট কটেজ বসতির নিদর্শন জানাচ্ছে। পাহাড়ের চূড়ায় জমে থাকা বরফে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সমস্ত উপত্যকাটাকে করে তুলেছে মোহময়। বাস নামিয়ে দিল কেবল কার স্ট্যান্ডের কাছে। কেবল কারে করে সুইজারল্যান্ডের মনোরম শোভা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম জাংফ্রোজো রেলওয়ে স্টেশন। এটি ইউরোপের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। সেখান থেকে কগহুইল ট্রেন ধরে একেবারে পৌঁছে গেলাম জাংফ্রোজো হিল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,454 মিটার উঁচু জাংফ্রোজো আলপাইন ওয়ার্ল্ডের প্রবেশদ্বার। 22 কিলোমিটার দীর্ঘ ইউরোপের সর্বোচ্চ গ্লেশিয়ার আর্কটিক গ্লেশিয়ার এখানেই অবস্থিত। তাপমাত্রা -7 থেকে 9 ডিগ্রির মধ্যে থাকে এখানে। এ যেন রুক্ষ পাথর ও বরফে ঢাকা এক অন্য দুনিয়া। লিফট করে সরাসরি পৌঁছে গেলাম 5th ফ্লোরের ভিউ পয়েন্টে। চারিদিকে খালি বরফ আর বরফ। শীতল হাওয়ায়
দুটি ফুসফুসকে ভরপুর করে পায়ের তলার বরফের অস্তিত্ব অনুভব করতে করতে প্রকৃতিকে দু নয়ন ভরে দেখছি। লিফটে করে এবার থার্ড ফ্লোরে আইস প্যালেসে গেলাম আর্টিফিশিয়াল গ্লেশিয়ার দেখতে। তাপমাত্রা -3 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা বাতাস। গ্লেশিয়ারের দেওয়ালে লাগানো হ্যান্ডেল ধরে পিচ্ছিল বরফের ওপর ধীরে ধীরে এগিয়ে চললাম। আর্টিফিশিয়াল হোক না, গ্লেশিয়ারের মধ্যে দিয়ে চলছি এটা ভাবতেই বেশ শিহরণ লাগছিল। বরফ দিয়ে বানানো নানা মূর্তি রয়েছে আইস প্যালেসের এই মিউজিয়ামটিতে। এরপর জাংফ্রোজো থেকে নদী ও পাহাড়ে ঘেরা ছবির মতো শহর দেখতে গেলাম ইন্টারল্যাকেন দেখতে। ইন্টারল্যাকেনের অর্থ বিটুইন দ্য লেকস থান অ্যান্ড ব্রেঞ্চ, লেকের মধ্যবর্তী উপত্যকা ইন্টারল্যাকেন। সুইজারল্যান্ডের বিখ্যাত শুটিং স্পট এটি। অনেক বলিউড মুভির শুটিংও এখানে হয়েছে। হোটেল থেকে এরপর তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, কারণ পরের দিনই আবার যেতে হবে নেক্সট ট্যুরে মাউন্ট টিটলিস। এঞ্জেলবার্গে অবস্থিত তুষারবিত সুইজারল্যান্ডের অন্যতম উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট টিটলিস। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় ৩,২৩৯ মিটার উপরে। হোটেল থেকে বাসে করে গেলাম কেবল কার ধরার জন্য। ট্যুর গাইডের নির্দেশে আমাদের প্রথম কেবল কারটি ধরতে হবে, কারণ এটি মাত্র 2টি স্টেশনে থামে। প্রথম স্টেশনে ট্যুরবসি, তবে এটাই না নেমে আমাদের নামতে হবে দ্বিতীয় স্টেশন স্ট্যান্ড স্টেশনে। এখান থেকেই আমরা ধরলাম রোটের কেবল কার। এরও আসন সংখ্যা প্রায় 80। কেবল কারটি খুব ধীরে ধীরে 360 ডিগ্রি ঘুরতে ঘুরতে 5 মিনিটে পৌঁছে দিল আমাদের গন্তব্যস্থলে। এটি একটা বিশাল বড় 5তলা কমপ্লেক্স। প্রত্যেক তলায় কী কী দর্শনীয় তা লেখা আছে। আমরা চেয়ারেও লিফটে করে 5তলায় আইস অ্যান্ড স্নোফল পয়েন্টে গেলাম। যেদিকে তাকাই খালি বরফ আর বরফ। বরফের উপর হাঁটতে হাঁটতে নিজেকে কেমন যেন এক্সপ্লোরার মনে হচ্ছিল। প্রকৃতির বিভিন্ন রূপ সত্যি তো এক্সপ্লোর করছি। কোনো কষ্ট না করে পাহাড়ে না চড়েও যে বরফ দেখা যেতে পারে এর আগে কখনো ভাবতে পারিনি। ইউরোপের সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ মাউন্ট টিটলিসেই অবস্থিত। এই ব্রিজের ওপরে ক্লিফ ওয়াক করছি, হঠাৎ করে স্নোফল শুরু হলো। এ যেন উপরি পাওনা। দিলওয়ালে দুলহানিয়ার শুটিং এখানেই হয়েছিল। শাহরুখ আর কাজলের মস্ত বড় একটা কাট আউটও দেখে নিলাম। লিফটে করে থার্ড ফ্লোরে নেমে গ্লেশিয়ার স্কেবের 150 মিটার লম্বা ট্যানেলের মধ্যে দিয়ে সাব-জিরো তাপমাত্রায় প্রচণ্ড পিচ্ছিল বরফের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এক অদ্ভুত ভয় মিশ্রিত আনন্দ হচ্ছিল। মনে হচ্ছিল টাইম মেশিনে করে আমি যেন আইস এজে পৌঁছে গেছি। ভ্রমণ পিপাসু সব বয়সের মানুষ এবং ট্রেকিং প্রেমীদের জন্য মাউন্ট টিটলিস এক কথায় অসাধারণ। তুষার জগৎ থেকে এবার পাড়ি দিলাম ঝাঁ চকচকে শহর লুসারন। পৃথিবী বিখ্যাত সুইস ব্যাংকের একটি শাখা এখানেই অবস্থিত। সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত অফিসই লুসারনেই। লুসারন মার্কেটটিও ঘুরে নিলাম। এরপর পরবর্তী ডেস্টিনেশন ফ্রান্স। 9-10 তারিখে সকাল 9টায় এসি বাসে করে রওনা দিলাম। 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সন্ধে 7টায় পৌঁছালাম ফ্রান্সের রাজধানী প্যারিস। এবং 10 তারিখে সকাল 9টায় বাসে করে বেরোলাম সিটি ট্যুরে। প্যারিসের ট্রাফিক রুল খুব কড়া। গাড়িতে হর্ন বাজানোর নিয়ম নেই। সবাই হেডলাইট জোরে গাড়ি চালাচ্ছে দিনের বেলাতেও। ট্রাফিক পুলিশও থাকে না। পিক অফিস টাইমেও দেখলাম ওভারটেকিং না করে গাড়িগুলো বেশ মসৃণভাবে ছুটে চলেছে। আমাদের ট্রাভেল গাইড সাবধান করে দিয়েছিল প্যারিসে খুব পকেটমার হয়, তাই আমাদের জিনিসপত্র সামনে রাখতে হবে। প্যারিসকে বলা হয় সিটি অফ আর্ট। যেদিকেই তাকায় স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন দেখতে পায়। প্রথম দেখলাম সাইন নদীর ওপরে নির্মিত ব্রিজ আলেকজান্ডার। আর্চ আকৃতির ব্রিজটির শোভা বর্ধন করছে রোমান শৈলীতে বানানো অসাধারণ মূর্তিগুলি। অনতি দূরেই ফ্রেঞ্চ রেভলিউশনের স্মৃতিবিজড়িত কনকর্ড স্কোয়ার। এটি ফ্রান্সের সবচেয়ে বড় পাবলিক স্কোয়ার। কিং লুই 16, মেরি অ্যান্থনি অ্যান্ড ম্যাক্সমিলিয়ান
অ্যান্ড রোবেসপিরি প্রমুখদের এখানেই আম জনতার সামনে গিলেটিনে হত্যা করা হয়েছে। তখন সাময়িকভাবে এই স্কোয়ারের নাম দেওয়া হয়েছিল প্যালেস ডি লা রেভলিউশন। কনকর্ড স্কোয়ারের মধ্যেই স্থাপিত হয়েছে ৩৩০০ বছরের পুরনো ইজিপসিয়ান লাক্সার অ্যাভেলিক্স। ইজিপ্টের রাজা মেহমত আলী লুই ফিলিপকে এটি উপহার দিয়েছিলেন। এখানে রয়েছে দুটি বিশালাকৃতি অসাধারণ ফাউন্টেন। স্কোয়ারের চারিদিকে ৮টি স্ট্যাচু আছে, যা ফ্রান্সের ৮টি প্রধান শহরকে নির্দেশ করে। ফ্রেঞ্চ রেভলিউশন ও গিলোটিন হত্যার নৃশংসতা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম অপেরা হাউস চার্লস গার্নিয়ার। নিও ক্লাসিক্যাল স্টাইলে নির্মিত অপেরা হাউসটির মধ্যেই আছে পৃথিবীর সবচেয়ে বড় অডিটোরিয়াম। নেপোলিয়ন যখন মধ্য ফ্রান্সের পুনর্নির্মাণ করেছিলেন, তখন এই অপেরা হাউসটি তৈরি হয়। এখান থেকেই গেলাম লা ইনভ্যালিড, নেপোলিয়নের সমাধিস্থল এটি। এই বিখ্যাত সুদৃশ্য মনুমেন্টটির উপরিতল সোনালি গম্বুজাকৃতি। একটি আর্মি মিউজিয়াম, মিলিটারি হসপিটাল এবং রোমান ক্যাথলিক চার্চও আছে এর মধ্যে। সকাল থেকে খালি ইতিহাস আর লাভ্রে মিউজিয়াম, পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং দুষ্প্রাপ্য পেন্টিং ও মূর্তিগুলি এখানেই রাখা রয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সবচেয়ে বেশি সংখ্যক পেন্টিং এখানেই রাখা আছে। দ্য মোনালিসা স্বচক্ষে দেখে বুঝতে পারলাম কেন এটি লিওনার্দো দা ভিঞ্চির সর্বশ্রেষ্ঠ পেন্টিং। বিশাল বড় মিউজিয়াম দেখা একদিনে সম্ভব ছিল না, যতটা সম্ভব দেখে হোটেলে ফিরলাম। পরের দিনের মূল আকর্ষণ ছিল আমাদের আইফেল টাওয়ার দেখা, কিন্তু ভেতরে যাওয়ার জন্য এন্ট্রান্সে বড় লাইন। পৃথিবীর অনেক দেশ থেকে ট্যুরিস্ট এসেছে, প্রায় ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে ঢুকতে পারলাম। আইফেল টাওয়ার একটা রট আয়রনে তৈরি। ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেলের নাম অনুসারে এর নামকরণ। আইফেল টাওয়ারের নাম লা ডেমি ডি ফ্যার, ফ্রেঞ্চ ভাষায় এর অর্থ আয়রন লেডি। ১৮৮৭ থেকে ৮৯ এই ২ বছর লেগেছিল ২৭৬ মিটার উঁচু আইফেল টাওয়ার বানাতে, যা ৮১ তলা বাড়ির সমান উঁচু। এর ৩টি তলা আছে। আমরা লিফটে করে একেবারে উপরের তলায় উঠলাম। উপর থেকে সম্পূর্ণ প্যারিস শহরটাকে দেখলাম। প্রথম বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ারকে ওয়্যারলেস টেলিগ্রাফ ট্রান্সমিটার হিসাবে ব্যবহার করে ফ্রেঞ্চ মিলিটারি আটলান্টিক সাগরে ভাসমান যুদ্ধ জাহাজগুলির সাথে যোগাযোগ করত। বর্তমানে এই টাওয়ারের ওপরে ১২০টি অ্যান্টেনা লাগানো আছে, যা দিয়ে রাজধানী তথা পার্শ্ববর্তী শহরগুলোতেও রেডিও টিভির সিগন্যাল ব্রডকাস্ট হয়। সূর্যাস্তের পর আইফেল টাওয়ারের রূপ দেখে চমকিত হলাম। ৫ বিলিয়ন লাইটের ঝলকানিতে এই টাওয়ার এক মোহময় রূপ ধারণ করেছে। শুধু তাই নয়, কিছুক্ষণ অন্তর অন্তর স্পার্কিং লাইট জ্বলে উঠে এক অদ্ভুত মায়াজাল বিস্তার করেছে আইফেল টাওয়ার। ২ নয়ন ভরে দেখলাম আর দেখলাম, প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম। আইফেল টাওয়ার ফ্রান্সের কালচারাল আইকন কেন তা এবার বুঝতে পারলাম। এরপর আমরা গেলাম পৃথিবীর সবথেকে বিখ্যাত পারফিউম ফ্যাক্টরিতে। পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম ফ্রান্সেই পাওয়া যায়। কী করে পারফিউম তৈরি হচ্ছে এটা দেখলাম। এরপর গেলাম প্যাগোডা চার্চ, যেটা খুব সুন্দর করেই সাজানো। কেবল কারে করে গেলাম, নামার সময় সিঁড়ি দিয়েই নামলাম। প্যারিসকে বলা হয় সিটি অফ লাইট, কারণ প্রথম নবজাগরণের যুগে প্যারিস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দ্বিতীয় ইউরোপের মধ্যে প্যারিসই প্রথম রাস্তার সমস্ত বুলভার্ড, মনুমেন্ট গ্যাসবাতি জ্বালিয়ে আলোকিত করা শুরু হয়। দোকান ও গাড়িতে দিবারাত্র আলো জ্বালতে দেখলাম। সন্ধ্যার প্যারিস বা ইভিনিং ইন প্যারিস অপরূপা। দ্য সিটি অফ লাভ, প্যারিস। এরপর
বাড়ি ফেরার সময় এলো। হোটেল থেকে ফিরে লাগেজ গুছিয়ে নিলাম, পরের দিনই ফ্লাইট, স্বদেশে প্রত্যাবর্তনের পালা। কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। ইউরোপ ট্যুরের, বিশেষ করে সুইজারল্যান্ড ও প্যারিসের স্মৃতি নিয়ে কলকাতা ফিরে এলাম।